30 বছর পর আওয়ামী লীগ বিহীন নির্বাচন বাংলাদেশ দেখুন, বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতার 3.5 বছরের মাথায় আসলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। সেটা ছিল সেই দিনের। আমরা আজকে যে শক্তি বাংলাদেশের ক্ষমতা আসীন এবং তাদের এই ডিজাইনের ক্ষমতা দখল এবং ডিজাইন করে তথাকথিত, আমি এই শব্দটা এখন ইউজ করছি অনেক বড় করে এই জন্য যে তথাকথিত বা সোকল্ড এই নির্বাচনের বিষয় নিয়ে এমনকি ব্রিটিশ পার্লামেন্টের একজন সিনিয়র এমপিও কিন্তু বলেছেন যে সোকল্ড ইলেকশন ইন বাংলাদেশ। সো এখন আওয়ামী লীগ হলো নট আমাদের উপমহাদেশে, আওয়ামী লীগ হলো আমাদের এশিয়া মহাদেশের একটি প্রাচীনতম রাজনৈতিক সংগঠন এবং সেই সংগঠনের যে জনক সে সারা পৃথিবীর পরিচিত একজন বিশেষ মানব, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই রাজনৈতিক দলটির জন্মই হলো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। যে রাজনৈতিক দলটি একটি দেশ স্বাধীন করে দিল, সেই রাজনৈতিক দলকে মেটিকুলাসলি ডিজাইন করে নির্বাচনের বাইরে রাখার একটি সুন্দর লাইন বলেছেন মাইকেল রুবিন গত সপ্তাহে। দুইবার তিনি বলেছেন, একবার বলেছেন ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগের আয়োজনে ন্যাশনাল প্রেস ক্লাব ইন ওয়াশিংটন ডিসিতে বলেছেন গত বৃহস্পতিবার, এবং আবার বলেছেন গত সোমবার দিন হিন্দু অ্যাকশনের আয়োজনে কংগ্রেশনাল ব্রিফিং ক্যাপিটাল হিলে তিনি একই কথা রিপিট করেছেন। সেটা কি বলেছেন? যে বাংলাদেশের নির্বাচন একটি মাত্র প্রদর্শনীমূলক নির্বাচন এবং এই নির্বাচনটা যারা করছে তাদেরকে মেনশন করেছেন যে ডক্টর ইউনূস এবং তার তথাকথিত কিছু বলবো স্ট্রিট বয়েজ এবং সেই সাথে জামায়াতে ইসলামী, যেহেতু এই দুইটি পক্ষই বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে পরাজিত করতে পারবে না, তাই তারা নির্বাচনের নামে প্রহসন করার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা অথবা তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ বিহীন নির্বাচন করে তারা ক্ষমতার স্বাদ নিতে চাচ্ছে, যেটা শূন্যতেই হলো আন্তর্জাতিকভাবে এটার কোনো গ্রহণযোগ্যতা হবে না এখন পর্যন্ত। সঙ্গে থাকুন, একটু লুপার কাছে শুনি। লুপা, আপনি কিভাবে দেখছেন এই নির্বাচনকে? এবং নিশ্চয়ই খোঁজখবর রাখছিলেন, এবং আমি যদি ভুল না করি, আপনি বাংলাদেশে ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার বীণা সিকরির সঙ্গেও একটা ইন্টারভিউ লাইভ শো করেছেন। নিশ্চয়ই তারও কিছু বক্তব্য আপনার মাধ্যমে শোনার সুযোগ হবে, দর্শকদের শোনানোর সুযোগ। আমার সাথে দস্তগীর ভাইও ছিলেন। বীণা একদম খুবই ক্লিয়ারলি বলেছে যে ইন্ডিয়ার খুব ভালো করে অবজার্ভ করছে এবং ইন্ডিয়া জামাতের ব্যাপারে ইন্ডিয়ার যে মনোভাব, কারণ জামাত আসলে এই যে আমাদের যে কিছুদিন আগে 5 তারিখে যে আমরা একটা সেমিনার করলাম ওয়াশিংটন ডিসি প্রেস ক্লাবে, সেখানেও মাইকেল রুবিন বলেছে জামাত একটা সন্ত্রাসী সংগঠন এবং এটা স্বীকৃত কিন্তু পৃথিবীর বহু দেশে। সেই সন্ত্রাসী সংগঠন আজকে বাংলাদেশের নির্বাচন করছে, এটা বীণাও বলেছে যে ভারতের খুব স্পষ্ট ধারণা আছে কোন দলের প্রতি তাদের কি মনোভাব, এটা নিয়ে ভারত স্পষ্ট এবং তারা জানে তারা কি করছে, কিন্তু তাদের নীতিটা হচ্ছে ধীরে চলার নীতি। তারা অবজার্ভ করবে এবং সেইভাবে তারা কাজ করবে। তবে ভারত অবশ্যই বাংলাদেশের পক্ষে আছে এবং বাংলাদেশের মানুষের পক্ষে আছে এবং ৭১-এর স্পিরিটের পক্ষে আছে। এবং ভারতের আমাদের বাংলাদেশের যে কনস্টিটিউশনাল যে রাইট, আমাদের যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, আমাদের যে সেকুলারিজম, আমাদের যে জাতীয়তাবাদ, আমাদের যে গণতন্ত্র, এগুলোর সাথে ভারতের একটা ফান্ডামেন্টাল মিল আছে। সেই সব কারণেই ভারত আমাদের পুরো বিষয়টাকে খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কোনোই কারণ নেই, যেটা আমি বীণা বলেছে আমার ওয়ালে বা ওনার ওয়ালে, আমি মিথ্যা কথা বলছি না, দেখতে পাবেন, বলেছে যে কোনোই কারণ নাই যে এটা মনে করা যে ভারত দমে গেছে, ভারত চুপ হয়ে আছে, ভারত কিছুই করবে না, ভারত আমাদের পক্ষে নেই, যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির পক্ষে নেই, এটা ভাবার কোনোই কারণ নেই। এটা বীণা বলেছে। এখন আপনি বললেন যে 30 বছর পরে আওয়ামী লীগের বিহীন নির্বাচন আমরা দেখতে পাচ্ছি।
দেখেন বিপুল ভাই, আমরা কি এরকম সময়, যেটা দস্তগীর ভালো, এরকম সময় কি আমরা দেখি নাই? আমরা দেখছি যখনই আওয়ামী লীগের মানে নির্বাচনের, আওয়ামী লীগের সাথে বিএনপির একটা নির্বাচন করার চেষ্টা করেন, বিএনপির একটা প্রভাবিত নির্বাচন হয়, তখনই দেখবেন যদিও বিএনপির প্রধান ব্যক্তি বীরুত্তম মুক্তিযোদ্ধা, কিন্তু বিএনপির সব সময় অ্যালায়েন্স থাকে পাকিস্তানের সাথে, বিএনপির সব সময় অ্যালায়েন্স থাকে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সাথে, বিএনপির সব সময় অ্যালায়েন্স থাকে জামায়াত ইসলামের সাথে। এখন আপনি বলেন যে 24-এর নির্বাচনকে আমি ডামি নির্বাচন বলেছে, তাহলে এই নির্বাচনটা কি? তারা সবাই নিজেরা নির্বাচন করছে, তাই না? তো এই নির্বাচনে যখন নাকি তারা প্রথমেই তারা কি করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের পুরো শক্তিটাকে তারা এই নির্বাচন থেকে ফার্স্টে বাদ দিয়ে নিয়েছে। শুধু তো আওয়ামী লীগকে বাদ দেয় নাই, 14 দলকে বাদ দিয়েছে, তাদের যত অ্যালায়েন্সকে বাদ দিয়েছে, মুক্তিযোদ্ধাদের কোনটা করেছে, পুরো ফোর্সটাকে বাদ দিয়ে তারপরে তারা নির্বাচনে করেছে। মজার ব্যাপার দেখেন, এত কিছু করলো, তারপরেও সকাল থেকে এখন বোধহয় বাংলাদেশে বাজে হচ্ছে 1টা, প্রায় 8 মিনিট কম। এই 1টায় আপনি যদি বাংলাদেশে যারা আছে ভোট কেন্দ্রগুলোর কথা খোঁজ নেন, ভোট কেন্দ্রে কতগুলা মানুষ গেছে, ভোটার উপস্থিতিকে এটা খোঁজ নেন। এত যে মেটিকুলাস ডিজাইন করলো, তারপরেও কিন্তু পাবলিক এই ভোটটাকে রিজেক্ট করেছে, বর্জন করেছে কেন জানেন? বর্জন করেছে কারণ তারা সংখ্যায় কম, তারা গিয়েও যে লোক দেখা যাওয়ার কথা সেটা তো দেখা যাচ্ছে না। কারণ বাংলাদেশে এখনো এখন এই যে দুপুর পর্যন্ত যখন দেখলাম যে আসলে লোক সমাগম নাই, তখন আমরা এই যে 1.5 বছর যাবত এত উদয়স্ত খাচ্ছি, আমার মাঝে মাঝে খুব হতাশ লাগতো, আমরা বোধহয় হেরেই গেলাম। কিন্তু আজকে দুপুরবেলা এসে মনে হচ্ছে হ্যাঁ, ওরা একটা শ্যাম নির্বাচন করছে, ওরা একটা বলে দিবে যে ওরা পাস করেছে, অমুক % হয়েছে, তো ওরা করে ফেলবে। কিন্তু সত্যি কথাটা হলো, বাংলাদেশের মানুষ এখনো মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে নাই বলে, জামাতে ইসলামকে রিজেক্টই করে। এটাই হচ্ছে ভোটার অনুপস্থিতির একটা প্রমাণ। সুতরাং বাংলাদেশে 30 বছর পরে আজকে আওয়ামী লীগ ভোটে নাই, অনেকে বলে যে আওয়ামী লীগের নামও নিশানা নাই, কিন্তু এই ভোটের দিনেও একটাই শব্দ উচ্চারিত হচ্ছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে আপনি যদি গত 10 বছরের আওয়ামী লীগ বলে ডিফাইন করেন, সেটা তো হবে না। আওয়ামী লীগ মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নেতৃত্বকারী দল, আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ মানে স্বাধীনতা। আপনাদেরকে সেটাও বুঝতে হবে। আওয়ামী লীগ মানে এই লাস্টের 10 বছরের ক্যাপ করতে পারবেন না আপনারা আওয়ামী লীগকে। যারা করতে চান তারা এটা খুব সুচারুভাবে করেন, কিন্তু কোনো লাভ হবে না। একদম সঙ্গে থাকুন। দস্তগীর ভাই, আপনার কাছে একটু শুনি যে এই যে একটা নির্বাচন হয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ সভানেত্রী স্পষ্টত গতকালকেও বলেছেন যে কেউ ভোট দিতে যাবেন না, ভোট বর্জন করুন। আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন, তার কর্মী সমর্থকদের প্রতি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের প্রতি তার এই বক্তব্য। পাশাপাশি তিনি এটা বলেছেন, যদি নিতান্ত যেতেই হয় তাহলে এমন ভাবে ভোট দেন যাতে ভোটটা নষ্ট হয়ে যায়, মানে সব প্রতীকী সিল মেরে আসুন। এইটাও তিনি বলেছেন, যদি যেতে হয় নিজের জীবন রক্ষার জন্য। তার এই আহ্বান নির্বাচনে কতটা প্রভাব ফেললো আসলে, নাকি ইউনূসের যে বিশ্বের সারাজাগানো নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন, নজিরবিহীন নির্বাচন, এইটাকে সারা ফেললো? আপনার মাইক্রোফোন অফ, জাহাঙ্গীর ভাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আরেকটি কথা আপনার দর্শক শ্রোতাদেরকে বলতে চাই, আমাকে 1 বছর খুঁজতে হয়নি, আমি খুঁজছিলাম, সময়ের অভাবে আসতে পারিনি বলে ক্ষমা চাচ্ছি। এখন থেকে নিয়মিত আসবো, আমার কোনো যখনই সময় হবে আমি আসবো, কথা বলবো। আর মৌলিক বিষয়টা হলো যে এখানে আপনি যে কথাটা বলছেন সেখানে 2টা পার্ট। একটা হলো বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী কে,
এটার উত্তর হলো শেখ হাসিনা, কারণ বাংলাদেশের সংবিধান স্থগিত নয় এবং বাংলাদেশের অসাংবিধানিক সরকার, যেটা আমাদের কোনো সংবিধানের কোনো অনুচ্ছেদেই নেই, সেটা হলো মেটিকুলাসলি ডিজাইন করে ডক্টর ইউনূস। এখন বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী কিন্তু ইচ্ছা করলেই ডাক দিতে পারতেন সহিংস আন্দোলনের, ইচ্ছা করলেই ডাক দিতে পারতেন কেন্দ্র দখল করো, ভোট দিতে দিও না। এতে করে বাংলাদেশে একটাই সহিংসতার রাজনীতি আসতো। আমাদের নিশ্চয়ই মনে আছে যে বিএনপি যখন 2014-18-তে নির্বাচন বানচাল করার জন্য মানুষ পুড়িয়ে মারে বা বাস জ্বালিয়ে দেয়, ট্রেন জ্বালিয়ে দেয়, সেই সব পথে কিন্তু আওয়ামী লীগ নেত্রী বা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাংবিধানিক প্রধানমন্ত্রী, তিনি কিন্তু সেই ডাক দেননি। এটা আবারও প্রমাণ করলেন যে গণতন্ত্রের যে পন্থা উনি সারা জীবন বহন করেন, সেটার থেকে এখন এই ক্রাইসিস মুহূর্তেও, যে এই ক্রাইসিস মুহূর্তটা হলো, আমরা বলছি নির্বাচন, আসলে তো এটা নির্বাচন নয়, এই শব্দটা আমাদের ব্যবহার করাই, আমরা একটা অসুন্দরকে সুন্দর হিসাবে বলতে পারি না, সুন্দর সুন্দর, অসুন্দর অসুন্দর, এটা নির্বাচন নয়। এটা হলো তাদের একটা নির্বাচনের আগেই তারা সিট বন্টন করে রেখেছে, সরকার কি হবে তৈরি করে রেখেছে, জাস্ট একটা সকাল বিকালে এই প্রদর্শনী করে সেটা করবে। কিন্তু আওয়ামী লীগের নেত্রী, সভাপতি যদি এটাকে বাধা দিতে চাইতেন, মানে আমি বলি ওইভাবে, যদি অগণতান্ত্রিক উপায়ে বাধা দিতে চাইতেন, তাহলে রক্তাক্ত অবস্থা হতো। উনি এখানে জনগণকে নিরাপত্তার কথাই সুনিশ্চিত করতে চেয়েছেন। উনি এমনও বলেছেন, যেটা আপনার মুখ থেকে আমি কেড়ে নিচ্ছি এখন, এমনও বলেছেন যে তোমাদের যদি সেখানে যেতেই হয়, এমন কাজ করো যাতে করে নিরাপত্তা থাকে এবং ভোট যাতে হয়, এবং না ভোট, যদি যেতেই হয় না ভোট দাও। এই কারণগুলোর মৌলিকতা হলো উনি গণতন্ত্রে বিশ্বাসী এবং বাংলাদেশ বিরোধী বনাম বাংলাদেশ, এই খেলাটা গত 16 মাস ধরে চলছে। কিভাবে? দেখুন, আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করার জন্য, এমনকি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, যে কোনো ভাবেই তার জন্ম, ওই ইতিহাসে আজকে যাওয়ার প্রয়োজন নেই, দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এই নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করে, যেখানে বিএনপি নিজে ক্রাই বলছে যে আমরা 16 বছর ধরে, 15 বছর ধরে নির্বাচনে যেতে চাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তাহলে যে সরকার একটি রাজনৈতিক দলের প্রতি তার বিরূপ প্রকাশ এত তীব্র যে তার কার্যক্রম বন্ধ রেখে তাকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করে, যদিও বলে যে নিষিদ্ধ নয়, তাকে নির্বাচনে বাইরে রেখে নির্বাচন করছেন এবং সেই নির্বাচনে আপনি অংশগ্রহণ করছেন, তার অর্থ তো আপনি 16 বছরের যে গীত আপনি গাইলেন সেটা সত্য ছিল না। আপনি তো চাননি গণতান্ত্রিক নির্বাচন, আপনি গণতান্ত্রিক ইনক্লুসিভ নির্বাচন চাইলে আজকে বলতেন যে এই নির্বাচনে আমি কিভাবে অংশগ্রহণ করব, যেখানে আমি 16 বছর ধরে তথাকথিত রাজনৈতিক আন্দোলন করেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, ইনক্লুসিভ সকল দলের নির্বাচনে অংশগ্রহণ করা। আমি যেটা দিয়ে এখানে শেষ করতে চাই সেটা হলো, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা এই ওয়াশিংটন ডিসি থেকে গত 4 দিনে যে তথ্যটা আমরা সংগ্রহ করতে পেরেছি, এবং এটা ভেরিফাইড, এটা ডকুমেন্টেড, এই ভিডিও আপনি চাইলে আপনিও পেতে পারেন, যে এই ক্যাপিটাল হিল এবং ন্যাশনাল প্রেস ক্লাব ওয়াশিংটন ডিসি থেকে মাইকেল রুবিন, যিনি আমেরিকান ইতিহাসবেত্তা, যিনি একজন স্কলার, তিনি সরাসরি ডিক্লার করেছেন যে আমরা আমেরিকানরা মনে করি এই জামায়াতে ইসলামী একটি টেরোরিস্ট অর্গানাইজেশন। আই হ্যাভ দ্য ভিডিও, এবং এটাই হলো সর্বশেষ যে বাংলাদেশের যে নির্বাচন হচ্ছে, আন্তর্জাতিকভাবে কোনো পর্যায়ে এটার কোনো গ্রহণযোগ্যতা জন্মের আগেই নেই। অতএব যে নির্বাচনে যেই ক্ষমতায় আসবে, দ্রুততম সময়ে আমি মনে করছি যে একটা বড় আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন দানা বেঁধে উঠবে, যেটার নেতৃত্ব অবশ্যই আবার আওয়ামী লীগ দিবে। একটি বিষয় পরিষ্কার থাকা উচিত, আমরা নিরপেক্ষ নই, আমরা বঙ্গবন্ধুর পক্ষে, আমরা বাংলাদেশের পক্ষে। এখন বঙ্গবন্ধু বাংলাদেশ জয় বাংলার পক্ষে কথা বললে যদি কোনো দল মনে করে আমরা তাদের পক্ষে কাজ করছি, সেটা সেই দলের বিষয়, আমার বিষয় নয়। এটা বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক দল এই অধিকার রাখে, কারণ আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের পুনরুদ্ধার করার যে সংগ্রাম, সেখানে আমি জার্নালিস্ট হিসাবে ওয়াশিংটন ডিসিতে আমার কাজটুকু করে যাচ্ছি। ধন্যবাদ। একেবারে আপনার কাছে একটা প্রশ্ন করে তারপর লোপার কাছে যাব। এই যে নির্বাচন বাংলাদেশে হয়ে যাচ্ছে, কেউ বলছেন প্রহসনের নির্বাচন, কেউ বলছেন প্রতারণার নির্বাচন,
কেউ বলছেন ভোটারবিহীন নির্বাচন, কেউ বলছেন আমি তুমি নির্বাচন। এই নির্বাচন আসলে বিশ্বে কি প্রভাব ফেলবে? যারা এতদিন ধরে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে আসছেন সরকারকে, তারা কিভাবে দেখবেন এই নির্বাচনকে? সাংবাদিক হিসেবে তো কিছু বিষয় আছে যে সবগুলো সময়ে প্রকাশ করতে হয়, অসময়ে প্রকাশ করা অসমীচীন নয়। সেই সাথে আমি কিছু কথা বলবো যেটা আসলে মৌলিক কথাটা আপনারা ভেবে নেবেন। আমার যেটা ভালো লাগে, আমার যেটা প্রয়োজন, সেটা আপনার যদি আপনার গায়ে কষ্ট লাগলেও কিন্তু আমি সেটা টের পাই না বা বুঝতে চেষ্টা করি না। বাংলাদেশের জন্মের ইতিহাসের আগে থেকেই এই বঙ্গোপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেক, চায়না সহ অনেকেই সেখানে তাদের আনাগোনা বাড়াতে চায়, স্থায়ীভাবে বসবাস করতে চায়। সেটা বাংলাদেশে গণতান্ত্রিক বলেন অগণতান্ত্রিক বলেন, কোন রাজনৈতিক কোন সরকারই সেটা তেমন ভাবে এই সবগুলোর কাছে মাথা নত করেনি। আমি সকল সরকারের কথা বলছি। কিন্তু এই মেটিকুলাসলি ডিজাইন যারা করেছে তারা বাংলাদেশের পরাজিত শক্তি ৭১-এর, এবং তাদেরকে এই তথাকথিত মডারেট ইসলামিক দল হিসাবে পুনর্বাসন করার যে স্ট্র্যাটেজি আমরা নিয়েছি, সেই স্ট্র্যাটেজির অংশ হলো যে তোমরা যেভাবে থাকো, যতদিন থাকো ক্ষমতায়, আমাদের কিন্তু এই চাই। আমি বলছি পলিটিক্স, পলিসি এবং ডিপ্লোমেসির ভাষায় এটা কথাটা বলছি। কিন্তু ৭১ সনে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের বিরোধিতা করলেও মার্কিন জনগণ ছিল আমাদের সাথে। আজকে মার্কিন জনগণ শুধু নয়, মার্কিন সিনেটররা, মার্কিন কংগ্রেসম্যানরা, মার্কিন পলিটিশিয়ানরা, মার্কিন জার্নালিস্টরা, মার্কিন স্টুডেন্টরা বাংলাদেশের পক্ষে। কোন বাংলাদেশের পক্ষে? ডক্টর ইউনূসকে তারা পছন্দ আর করছে না। কারণ ডক্টর ইউনূস যে ৩-০ নিয়ে খেলেন, যে বলেন সে যে আসলেই ৩-০, 0+0+0 ইজ অলওয়েজ 0, এইটা মার্কিনীদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে। এখন আপনার প্রশ্নের উত্তর, সংক্ষিপ্ত কনক্লুশন হলো যে ৫জন কংগ্রেসম্যান সরাসরি চিঠি দিয়েছেন ২৩শে ডিসেম্বর এই ইউনূস সরকারকে, বলেছেন যে রাজনৈতিক দল নিষেধ করে নির্বাচন, এটা তো গণতান্ত্রিক নির্বাচন আমরা বলতে পারবো না। 18 তো বলি নেই, 24 বলি নেই। ইউরোপিয়ান ইউনিয়নে কি কথা বলেছে, এমনকি ইউকে পার্লামেন্ট বলেছে, এমনকি কানাডা বলেছে। সো এই নির্বাচনের আন্তর্জাতিক ইয়েতে হলো যে কিছু কিছু বা নির্দিষ্ট একটি দেশ হয়তো বা কিছুদিন চক্ষু বন্ধ করে রাখবে, কিন্তু স্টেট ডিপার্টমেন্টে যখন নির্বাচন পর যখন প্রেস ব্রিফিং হবে, যখন আমার প্রশ্ন হবে, তখন নিশ্চয়ই উনি বলবেন যে এটা মানে এই নির্বাচন যে একদম ইনক্লুসিভ হয়েছে সেটা আমরা বলতে পারি না। আমার ধারণা এই। ধন্যবাদ। সঙ্গে থাকুন দস্তগীর ভাই। স্যার আহমেদ লোপা শুনছিলেন, আপনার মূল্যায়ন কি আসলে সার্বিকভাবে এই যে নির্বাচন আপনি বলছেন, কিন্তু সার্বিকভাবে শেখ হাসিনার আহ্বান এবং বর্তমান পরিস্থিতি, ইউনূস সাহেব এইভাবে ভোট দিয়ে 2 হাত তুলে তিনি যেভাবে বিজয় দেখালেন, সব মিলিয়ে এই নির্বাচনের প্রভাব কোথায় পড়বে? এই নির্বাচনের প্রভাব এই যে দেখেন, আমার দেখতে পারেন, এই যে দেখেন দেখতেছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখাই আরো। হ্যাঁ, নির্বাচনের প্রভাবটা দেখাচ্ছি আমি আপনাকে। এই দেখেন, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে নির্বাচনের প্রভাব, এই দেখা যাচ্ছে? এগুলো হইতেছে আমার না, এগুলো হইতেছে যুগান্তর আছে না, ডেইলি, ওখানকার আমাদের যুগান্তর। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে নির্বাচনের এই যেটা প্রভাব। এখন কথা বলতে পারেন যে ইউনূস মেটিকুলাস ডিজাইন করা জুলাই মাস থেকে এখন পর্যন্ত সবই তো করে ফেললো। হ্যাঁ, এটা একটা সময় যায়, মানুষ মনে হচ্ছে যেন আমরা বোধহয় খাদের কিনারে চলে গেছি, আমরা বোধহয় সবই হয়ে গেল, নির্বাচনটাও হয়ে গেল। নির্বাচনের 10 দিন আগেও অনেকে 80% লোক কনফিউশনে ছিল নির্বাচনটা হবে কিনা। কনফিউশনটার কারণ কি? কনফিউশনটার কারণ হচ্ছে সবচেয়ে পপুলার রাজনৈতিক দলটা নির্বাচনের বাইরে, নির্বাচনে তাদেরকে ব্যান করে রেখেছে। তারা ইচ্ছাকৃত নির্বাচনে আসে নাই, তাদেরকে ব্যান করে রেখেছে এবং তারা চ্যালেঞ্জ করেছে। শেখ হাসিনা বলেছেন, আমাদের যদি এতই অপছন্দ করে মানুষ, তাহলে আমাদের ভোট করতে দাও, আমরা দেখি আমাদের মানুষ পছন্দ করে কি করে না। এত কিছু করার পরেও বলতে পারেন যে নির্বাচনটা তো করেই ফেললো। নির্বাচন তো তারা করেই ফেলবে। ইউনূসের তো একটা সিস্টেম লাগবে যে সে যাবে এখান থেকে,
তাই না? এবং সে কি করলো এই লোকটা, যে বাংলাদেশের মানুষকে একটা ভীষণ ভাবে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়ে চলে গেল। এই যে মনে করেন যেসব মানুষগুলা আওয়ামী লীগ করে মুক্তিযুদ্ধের পক্ষে বা আমাদের ঘরানার মানুষ, এই যে যারা আপনার সাথে কথা হচ্ছিল যে আলিয়া আছে, খাওয়া নাই, নানা অসুবিধা, এই মানুষগুলোর তো অসুবিধা আরো বাড়বে, কমবে তো না, তাই না? আপনার কি মনে হয় যে যেই স্টেবিলিটির আশায় বাংলাদেশের মানুষ ভাবছে সেই স্টেবিলিটি কি আসবে? আসবে না। আসতো যদি এই নির্বাচনে মনে করেন বিএনপি পাশ করতো, কিন্তু আওয়ামী লীগ যদি এই নির্বাচনে অংশ গ্রহণ করত। কেন? আওয়ামী লীগের একটা বিশাল বড় ব্যাপার ছিল, কেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে প্রতিনিধিত্ব করে, আওয়ামী লীগ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, আওয়ামী লীগ সংবিধানকে প্রতিনিধিত্ব করে। কিন্তু বিএনপি তো তা না, বিএনপি আধা ঢাকাতে যেটা হচ্ছে যে আপনার যে অস্তিত্ব, আপনার যে আইডেন্টিটি, সেটা নিয়ে আপনার সন্দেহ আছে। এবং সেই খোঁড়া বিষয়টা নিয়ে আপনি কত দূর যাবেন? একটা ঘোড়ার গাড়ির 3টা পা ভাঙ্গা হইলে একটা পা দিয়ে তো আপনি যাইতে পারবেন না, 2টা পা যদি ভাঙ্গা হয় 2টা পা দিয়ে আপনি যাইতে পারবেন না, অল্প সময় গিয়ে পড়ে যাবেন। তো লাভের লাভ এটা হবে, লাভ তো না, লস, ভয়ঙ্কর। আমরা এক ধরনের অনিশ্চয়তা থেকে আরো গভীর অনিশ্চয়তার দিকে গেলাম। হতে পারে সেই অনিশ্চয়তা থেকে আমরা হয়তো আলোটা দেখতে পাবো। কিন্তু যারা এই যে আত্মপ্রসাদে ভুগছেন যে নির্বাচন করে ফেলছি, লোকে যাক বা না যাক, নির্বাচন আমরা পাশ করে ফেলবো, এরকম অতীতেও হয়েছে। টেকে নাই 15 ফেব্রুয়ারি নির্বাচন, মনে নিশ্চয়ই আছে আপনাদের, তাই না? সেই নির্বাচন এখনো রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়। সো দ্যাট আপনি যদি বলেন, আমার টেক হচ্ছে যে আজকের এই নির্বাচনটা আজকে থেকে 10 বছর 15 বছর পরে, আমরা যেমন আজকে থেকে 15 ফেব্রুয়ারি নির্বাচন এত বছর পরেও বলি, আমরা যেমন বলি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের নামে জামাতকে পৃষ্ঠপোষকতা করেছে, গোলাম আজমকে দেশে এনেছে, কিছু কিছু বিষয় রেফারেন্স হয়ে থাকে পজিটিভ নেগেটিভ। আজকের যে 5ই অগস্ট যেমন একটা নেগেটিভ রেফারেন্স হয়ে থাকবে, সবাই তুলবে 5ই অগস্টের কথা, বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম স্বাধিকার রক্তপাত ভাষা সবকিছুর জন্য লড়াই করে, আবার এই বাংলার মাটিতেও 5ই অগস্টের মতো প্রহসন হয়, 15 আগস্টের মতো। ঠিক তেমনি ভাবে আজকের এই নির্বাচনটাও ইতিহাসের পাতায় একটা কালো অধ্যায় হয়ে থাকবে। সময় বদলে যাবে, আজকের ভোটার উপস্থিতি দেখে এটা আমার কাছে মনে হচ্ছে। তার মানে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিনা, মানে প্রভাব ফেলবে কিনা এই নির্বাচন? আমি পরিবর্তন বলতে বোঝাতে চাচ্ছি না যে এই নির্বাচন হওয়ার পর দেশ একদম আমেরিকা হয়ে যাবে, সিঙ্গাপুর হয়ে যাবে, সেরকম পরিবর্তন না। বাংলাদেশের রাজনীতি যে গত 58 মাসে যে একটা কঠিন অস্থির অবস্থা যাচ্ছে, একটা মানে শ্বাসবন্ধ অবস্থা যাচ্ছে, হ্যাঁ, সেই অবস্থাকে সামনের দিকে দীর্ঘায়িত করবে কিনা, নাকি সেই অবস্থা বের হয়ে আসার একটা পথ তৈরি করলো? আমি মনে করি শ্বাসবন্ধ তো এখন তো মনে করেন নিঃশ্বাসটা নিতে পারছি, সামনের সময়গুলোতে নিঃশ্বাসটা বন্ধই হয়ে যাবে। ওই নিঃশ্বাস বন্ধ করে যে নাকি দম নিয়ে অনেকক্ষণ বেঁচে থাকতে পারবে, দে উইল সার্ভাইভ। এই সময়টাতে, এই অস্থিরতাতে অনেক প্রাণ ঝরে যাবে, অনেক ক্ষয়ক্ষতি হবে। কিন্তু আমাদের আসলে এই যে আজকের দিনটা, আমরা ভয়ঙ্করতম অন্ধকারের দিকে যাচ্ছি। ধরেন তারেক রহমান প্রাইম মিনিস্টার হয়ে গেল, ধরেন তারেক রহমান এই দেশটা দায়িত্ব নিল, তারেক রহমান চালাতে পারবে না। কারণ রাস্তায় যেসব ছেলেপেলেরা ঘুরতেছে না, বাহিনী তাদের, বাংলাদেশের ওই যে বলে না, বাঘকে রক্তের স্বাদ দিতে হয় না, কোনো তো সিস্টেম নাই, কোনো আইন নাই, কানুন নাই, নিয়ম নাই, অর্থ নাই, কিছু নাই, খালি নাই। সেই নাই থেকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের অধিকার নেই, মানুষের নিরাপত্তা নেই। যখন নিরাপত্তা নাই, বেশি তো মায়ের খাবে না, 1.5 বছর মায়ের খাইছে, একটা অপেক্ষা করছে, আচ্ছা ফ্রি আর নির্বাচন হইলে আমরা একটু দমটা ফেলে প্রকাশিত হতে পারবো। এখন যখন দেখবে যে না, ওইটাও হচ্ছে না, দেন আপনার কিভাবে মনে হয় ভালো কিছু হবে? প্রশ্নই নেই।
আরো অনেক খারাপ হবে বিপুল ভাই। একেবারে শেষ দিকে জাহাঙ্গীর ভাই একটু বক্তব্য শুনে আমরা শেষ করব। জাহাঙ্গীর ভাই কি দেখছেন? ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে সামনে, লোপা বলছেন এই কথা, আপনি কি দেখছেন? অসংখ্য ধন্যবাদ। লোপার এই বক্তব্যের আগে লোপা আজকেই এই আলোচনায় বলেছিলেন, এবং সেটা খুবই আনন্দময় সংবাদ। সেটা হলো যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের পক্ষে মানুষ দাঁড়িয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যমে এবং আমাদের বিভিন্ন যোগাযোগ মাধ্যমে যাদের সাথে আমাদের যোগাযোগ আছে, তাদের নিরাপত্তার স্বার্থে আমরা তাদের নাম প্রকাশ করতে পারি না, কিন্তু ভিডিও ফুটেজ গুলো আসছে, সেখানে কোনো ভোটার নেই, এবং যেখানে 7,000 ভোট থাকার কথা রেজিস্টার, সেখানে মাত্র 15টা ভোট বা 30টা ভোট কাস্ট হয়েছে। কিছু কিছু জায়গায়, যেমন আপনি বললেন, যেখানে জামাতিদের বা বিএনপির আমরা বলি ভোট কেন্দ্র, সেখানে তারা নিজেদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে উপস্থিত হয়েছেন, কিন্তু ধারণা করা হচ্ছে যে 30%-এর অনেক নিচে, যদিও তারা প্রকাশ করবে অনেক বেশি, কিন্তু আমাদের কাছে আন্তর্জাতিক গণমাধ্যম, ওয়াশিংটন ডিসির বিভিন্ন সংস্থা গুলোতে আমরা এসবগুলো পৌঁছে দেওয়ার জন্য এই ফুটেজ গুলো সংগ্রহ করছি, আমাদেরকে সহযোগিতা করবেন। কিন্তু ভবিষ্যতের যেই শেখ হাসিনার ডাকে বলুন আর বাংলাদেশের পক্ষে বলুন, যে মানুষ যে ভোটকে বর্জন করলো, এটাতে বোঝা গেল যে হারিয়ে যাওয়ার ভয় পাওয়ার কিচ্ছু নেই। জনগণ বাংলাদেশের মালিক। সেই জনগণ কোন জনগণ? যারা 71-এ বাংলাদেশের পক্ষে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, তাদের সন্তানেরা, তাদের ভবিষ্যৎ প্রজন্মেরা এখনো দাঁড়িয়ে আছে সেই কবিতার মতন, যে 7 কোটি জনতার যেখানে এখানে 18 কোটি, সেটার একটা বিশেষ অংশ, বড় অংশ। অনেকে বলে আওয়ামী লীগের ভোট হলো 40%, তাহলে আওয়ামী লীগ বিরোধী ভোট 60%, ইজ নট কারেক্ট। বাংলাদেশের পক্ষে এখনো পর্যন্ত 95% বাংলাদেশিরা রয়ে গেছে। 3% বাঙালিরা, ওই যে যারা এটা হলো সেই একই সংখ্যা যাদের জন্ম পাকিস্তানের অনুকরণে, যারা পাকিস্তান দ্বারা এখনো নিয়ন্ত্রিত বা তাদেরকে এমনকি স্কলারশিপ দেওয়া হয়, তাদের বাইরে এই জামাতকে আন্তর্জাতিক মিডিয়া এবং বিভিন্ন পশ্চিমা শক্তিশালী দেশগুলো যেভাবে ফ্রন্ট লাইনে এনে তাদেরকে একদম ফ্রন্ট লাইনার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা বাংলাদেশের জনগণ আজকে দেখিয়ে দিল যে এই এখনো পর্যন্ত যে আমরা ওই জামাতকে। কিন্তু ভয়ের যে কারণটা উনি বললেন, সেটার সাথে আমি একমত হয়ে বলি, ভয়ের একটি কারণ, এটা এখনো পর্যন্ত আমাদেরকে যারা শুনবেন তাদের এই আপনাদের যার যা কিছু আছে তাই নিয়ে নিরাপত্তায় থেকে এই শত্রুদের মোকাবেলা করতে হবে। সেটা কি? জামাত যদি কোনোভাবে এই মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা আরোহণ করতে পারে, তারা ইতিমধ্যে ক্ষমতায় আমরা জানি, সেটা হবে ডিজাস্টার ফর বাংলাদেশ। লাইক ইরানের রেভলিউশন কিন্তু ছিল একটি পজিটিভ, এমনকি আমরা বলবো যে প্রগতিশীল রেভলিউশন। বাংলাদেশে তো কোনো রেভলিউশনই হয়নি, তারা মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করেছে। অতএব সেটা যাতে কখনোই না ঘটতে পারে, আপনারা নিরাপদে থাকবেন। আর আন্তর্জাতিক ভাবে খেলা এখনো চরম পর্যায়ে চলছে, কারণ বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোন রাজনৈতিক সরকার স্থায়ী হবে সেটা কল্পনা আনা উচিত নয়। অতএব ভারত, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, এমনকি যুক্তরাষ্ট্রের সাথে যাদের প্রতিদ্বন্দ্বিতা, যেমন চায়না এবং রাশিয়া, তারাও চায় না বাংলাদেশে এরকম একটি সরকার গঠন করা হোক বা আসুক, যেই সরকারের আসলে রাজনৈতিক ভিত্তি নেই, রাজনৈতিক কানেকশন নেই, যার জন্য ডক্টর ইউনূস আশা করেছিলেন যে আমেরিকাতে থাকবে ওনার বন্ধু মহলের এরা প্রেসিডেন্সিতে, এবং উনি তালবাহানা করে 5 বছর 10 বছর জনগণ চায় 50 বছর এইসব কিন্তু বলছিলেন। ওনার সেটাতে গোরে বালি হয় যখন ডোনাল্ড ট্রাম্প পাশ করে আসে, এবং তারই ধারাবাহিকতায় ওনার অনিচ্ছা থাকা সত্ত্বেও ওনাকে এই নির্বাচনটা দিতে হয়েছে, যেটা অসাংবিধানিক নির্বাচন। এবং আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন যদি করা হতো, তাহলে সেটাকে বলা যেত যে একটা
গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসা হলো, এবং সেখানে দেখা যেত যে দীর্ঘমেয়াদে বাংলাদেশে 15 বছর, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, আপনার এখানে নতুন তাই বলে আমি লম্বা করে বলছি। বিষয়টা হলো, দেখুন, বাংলাদেশের জন্ম, বঙ্গবন্ধু হত্যা, অস্থিরতা, জিয়াউর রহমানের ক্ষমতা দখল, অস্থিরতা, এরশাদের 9 বছর, আমরা ছিলাম ছাত্র রাজনীতি করা মানুষ, আমরা রাস্তায় সারা দিন রাত, তাকে অস্থিরতা। বাংলাদেশের স্থিরতা এনেছিলেন, বাংলাদেশের গণতন্ত্র এনেছিলেন, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি এনেছিলেন। 15 বছর দেশের ছেলেদের কথা ভুলে গেলাম, নারীরা, মেয়েরা দিন রাত তারা ঢাকা শহর বা বিভিন্ন শহরে, আমি যখন আমেরিকা থেকে দেখতাম যে এটা ঢাকা শহরে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে স্বাধীন বাঙালিত্ব বজায় রেখে, স্বাধীন নারী হিসাবে। আজকে সেই নারীদের কোন রাজনৈতিক দল টোটালি যারা এখন আজকের এই তথাকথিত নির্বাচনে, সকল নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই দিস পলিটিক্যাল পার্টিজ, যে তারা পলিটিক্যাল পার্টি বলে, ইয়া তো সন্ত্রাসবাদী দলই। কতজন, মনে হয় আমি জানি না, 10 জন মেয়ে বোধহয় টোটাল এই এমপি নির্বাচনে নেই। এটাও কিন্তু দুইটি সিগন্যাল। একটি হলো যে তারা নারীদেরকে গ্রহণযোগ্য মনে করে না, নারী নেতৃত্ব মানে না। আরেকটা হলো তাদের নারীরাও এই নির্বাচন, যেখানে আওয়ামী লীগ নেই, 14 দল নেই, নির্বাচন হয়তো বা ডক্টর ইউনূসের জিরো তত্ত্বের চালারা চাইছিল। বিশ্বাস করেন, আমি প্রকৃত পক্ষে চিন্তায় পড়ে গেছি। কারণ যারা এই ধরনের বয়ান, এই তো নির্বাচনের যে সরঞ্জাম চলতেছে এই মুহূর্তে দিচ্ছেন, এবারের নির্বাচন হবে, আমি কিন্তু ইউনূসের কথা বলতেছি না, আমি অন্য লোকের কথা বলতেছি। মানে এই ইউনূস সাহেবের বক্তব্যকে নিয়ে যে যারা গর্ব করে, মানে সামনাসামনি যে মানুষগুলো কথা বলতে, আশেপাশের মানুষ, যে এবারের নির্বাচনে কোনো কারচুপি হবে না, একেবারে টু দ্য পয়েন্টে সুন্দর ভোট হবে, এবং সেই ভোট হবে ডক্টর ইউনূস যেভাবে বলছে ঠিক সেইভাবে হবে। তাকে আপনারা চেনেন নাই, ডক্টর ইউনূসকে আপনারা চেনেন নাই। তিনি যেটা বলেন সেটা করবেন। তিনি তো একেবারে বিশ্বমানের মানুষ, বাংলাদেশে আসছেন, তিনি নির্বাচন করতেছেন, সারা বিশ্ব তাকিয়ে আছে, এই করবে সেই করবে। মোবাইলের দেখেন না, বিকাশ ডাউন করে দিছে, যাতায়াত বন্ধ করে দিছে, মানে এই ধরনের বয়ান যারা দিত, নেট স্লো করে দিছে, এত প্রস্তুতি, এবং এই নির্বাচনটা আদৌ একেবারে সলিড নির্বাচন হবে, ভোট দেন এরকম ভাবে যারা ভোট চাইছেন তাদের মুখে ছাই আগেই। তাও আবার কবে, আমি আজকে ভিডিও করতেছি, এখন ভোট 7টা বাজে, মানে এখন থেকে ভোট শুরু, বিকেল 4টা পর্যন্ত দিবেন। কিন্তু এটা হচ্ছে আনুষ্ঠানিকতা, কিন্তু ভোট শুরু হয়েছে গতকাল বিকেল থেকে। অনেকে বলতেছেন সন্ধ্যা থেকে, কিন্তু বিকেল থেকেই ভোট শুরু হয়েছে। কিভাবে ভোট শুরু হয়েছে আমি আপনাদেরকে বলি। প্রথমে আমরা দেখলাম যে টাকার ছড়াছড়ি, কিভাবে এই টাকা ওরে না, এই টাকার ওজন অনেক, ব্যাগে বস্তা করে নিয়ে যাওয়া লাগে, 60 লক্ষ 70 লক্ষ 1 কোটি 1.5 কোটি টাকা নিয়ে যেতেছে নির্বাচনের আগের দিন বিকেলবেলা, ধরতেছে, বলতেছে যে এটা আমার ব্যবসার টাকা। ওরে বাবারে, এইভাবে হাত দিয়ে মুখ লুকাইয়া থাকে ক্যামেরার সামনে, মানে লজ্জা শরম, অথচ দাবি করতেছে তার ব্যবসার টাকা। যদি ব্যবসার টাকায় হয় তাহলে পরে মুখ আড়াল করার কি দরকার? আপনি এই প্রশ্নটা আসে। তারপরে দেখেন আজকে নির্বাচন, আজকে হচ্ছে 12ই ফেব্রুয়ারি, 11ই ফেব্রুয়ারি সন্ধ্যার থেকে ব্যালট পেপারে সিল মারা শুরু হয়ে গেছে। এমন সিল মারা শুরু হয়ে গেছে, মানে একটা কেন্দ্রে যে বুথ থাকে, ধরেন 4টা বুথ বা 5টা বুথ, তাহলে 5টা বাক্স এক্সেস বাক্স থাকে, কারণ যদি ফুল হয়ে যায় কোনো এক বুথের, সব বাক্সের মুখ খোলা, এবং মানে সিল মারার প্রস্তুতি চলতেছে। আপনি ভাবুন যে মেটিকুলাসলি প্রফেসর ইউনূসের এই নির্বাচনটা এমন নির্বাচন করতেছেন, প্রিজাইডিং অফিসার তিনি একটা রাজনৈতিক দলের আমির। আপনি ভাবুন যে প্রিজাইডিং অফিসার নিয়োগ দিছে, তিনি মানে ছোটখাটো কোনো পদে না, আমির পদে ছিলেন। কোন পদে? আমির পদে, এবং তিনি সাবেক। এরকম মানুষদেরকে আপনি ভাবেন না। আমাদের কিন্তু গ্রাম বাংলা একটা কথা আছে যে মাছ ছুটে যায় সে মাছ কিন্তু বড়ই হয়, মানে যেটা হাত ছাড়া হয়েছে সেটা কিন্তু বড়। তার মানে কি, এই যে ঘটনা, আমি তো ঘটনা একে বলতেছি, 2টা ঘটনা বললাম মাত্র, ধৈর্য ধরেন, আরো আছে।
এই যে ভোটের যে বাক্স আগের দিন সন্ধ্যার সময়, মানে 12 তারিখ 7টা থেকে ভোট শুরু হওয়ার কথা, সকাল 7টা, 11 তারিখ সন্ধ্যা 7টা থেকে শুরু করছে। অ্যাডভান্স, গুড জব, অ্যাডভান্স লেভেলের প্রিজাইডিং অফিসার। 12 তারিখ সকাল 7টা থেকে ভোট, উনি 11 তারিখ বিকেল 7টা থেকে শুরু করছে ভোট, নিজেরাই সিল মারা শুরু করছে। এই যে প্রতিটা বাক্সের মুখ খোলা এবং তারা ভোট শুরু করে দিছে, আপনি কি বলতে চান যে এটা প্রকাশ হয়েছে এইটাই শুধু? দেখেন অনেক আছে যেগুলা প্রকাশই হয় নাই, এইটা দেখে সচেতন হয়ে গেছে, তারা অন্য ম্যাট্রিকুলাস চালাইছে, অন্যভাবে চালাইছে, এই সন্দেহটা আমরা করতে পারি। আচ্ছা, তাহলে কি গেল? টাকার বস্তা, তারপরে ভোটের বাক্স খোলা, তারপরে যেটা দেখলাম একজন প্রিজাইডিং অফিসার, সহকারী অফিসার সহ তারা গেছেন একটা রাজনৈতিক দলের নেতার বাড়িতে, রাজপথে মাঝখানে মানে ওই নেতার বাড়ি থেকে যে কেন্দ্র, এই কেন্দ্রের মাঝখানে সাধারণ মানুষ তারে ধরছে ক্যামেরা অন করে, কোথায় গেছিলেন আর কথা বলতে পারে না। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন প্রিজাইডিং অফিসার, সম্মানিত একটা আপনি কাজ করার জন্য আসছেন, আপনি কেন ওই নেতার বাড়িতে গেলেন? আর উত্তর নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, ওমর গোমর শব্দ আসতেছে, শুধু কিসের তা জানি না, গুলির শব্দ না বোমার শব্দ সেটা জানি না, ওই রকমই শোনা যায়, কিন্তু কেন্দ্র দখলে রাত ভরা পাল্টাপাল্টি শুরু হয়েছে। আরো যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো আপনাদেরকে একটু বলি। সকল ঘটনা মানে এত ঘটনা মনেও থাকে না, তবে এটা বলবো যে ইউনূসের ঐতিহাসিক নির্বাচন বা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন আমরা সন্ধ্যা থেকেই ভোট দেখার সৌভাগ্য অর্জন করছি, এটা কিন্তু আমাদের কপাল। মানে আগের দিন সন্ধ্যাবেলা, যেদিন ভোট, আর আগের দিন সন্ধ্যাবেলা থেকে ভোট দেখা আমরা শুরু করে দিচ্ছি, এটা কিন্তু কপাল লাগে, নসিব লাগে, সবাই পারে না, ডক্টর ইউনূস বলে সম্ভব। এই নির্বাচন হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন। এখন দেখেন, আমি আপনাদেরকে বলি, ঢাকার বিভিন্ন জায়গায় জাল ভোটের চেষ্টা, আটক হয়েছে, যেগুলো আটক হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হয়েছে, সেইগুলোই তো আমরা জানতে পারতেছি। আর যেগুলো আইন শৃঙ্খলা বাহিনীর আড়ালে, মানে তারা ধরাছোঁয়ার বাইরে প্রকাশ পায় নাই, সেগুলো তো আর আমরা জানতে পারতেছি না। মধ্যরাতের ঘটনা, শেষ রাতের ঘটনা, মধ্যরাতে পেট্রোল পাম্পে অস্ত্র উদ্ধার, পেট্রোল পাম্পে অস্ত্র ছুঁয়ে দিচ্ছে। রূপগঞ্জে জোর করে ভোট কেন্দ্রে প্রবেশের চেষ্টা, এটা কিন্তু সকালের ভোরের খবর, ভোট কেন্দ্রে জোর করে প্রবেশের চেষ্টা। এই যে ভোটটা হইতেছে ইতিহাসের সেরা ভোট, একেবারে ঠিক কথা বলছে। কিভাবে বলছে? এরকম ভোট বাংলাদেশের ইতিহাসে হয় নাই। আগের দিন সন্ধ্যাবেলায় ভোট কাজ শুরু। আর একটা মজার বিষয় আপনাদেরকে বলি, যারা এজেন্ট চেনেন তো, বিভিন্ন প্রার্থীর এজেন্ট থাকবে প্রতিটা বুথে বুথে, এজেন্টদের সিগনেচার নিয়ে রেজাল্ট শিট আগেই তৈরি। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার সময় ভোট বাক্স খুলে ভোট দিতেছে, একটু সময় লাগবে, আগে থেকে করতেছে, সবই তো পাতানো, সবই তো মানে মেটিকুলাস ডিজাইনে, ঠিক আছে ভোট দিতেছে, রেজাল্ট শিট পর্যন্ত কি 12-13 ঘন্টা আগে বানায় রাখা লাগবো? রেজাল্ট শিটও আগে বানিয়ে রাখছে, সিগনেচার নিয়ে রেডি, মানে নির্দিষ্ট সময় শুধু টাঙায় দেবে, দেখো রেজাল্ট শিট। এই হলো অধ্যাপক ইউনূসের এটা হচ্ছে নির্বাচন, কালজয়ী, ঐতিহাসিক, বিশ্বসেরা নির্বাচন। দেখেন আজকে কি হয়, এরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে ভোট দিতে যাবেন কিনা সেটাও কিন্তু একটু দেখার বিষয়, একটু বোঝার বিষয়। কারণ হইতেছে ওই যে মোশাররফ করিম, বিখ্যাত অভিনেতা মোশাররফ করিমের সোয়া বাবা নাটক দেখছেন তো, সোয়া বাবা নাটকের মধ্যে পরে সে নাটকের শেষে তিনি সোয়া বাবার একটা পাঠ নেন, কিন্তু প্রথমে চাকরির ইন্টারভিউ দিতে গেছেন। কি পদে দিতে গেছেন? কম্পিউটার অপারেটর। এখন তাকে ধরা হইতেছে যে স্যালাইন বানায় কিনে, স্যালাইন বানানোর নিয়ম বলেন। চাকরির ইন্টারভিউ দিতে গেছে যে কম্পিউটার অপারেটর, তিনি একজন কম্পিউটার অপারেটর সত্যিকার অর্থে, মানে অভিনয় যেটা করতেছে, তারে ধরছে কি স্যালাইন বানায় কিভাবে, সুন্দরভাবে বলে দিছে, 1 মুষ্ট গুড় 1 চিমটি লবণ দিয়া স্যালাইন হয়ে গেল। তারপরে প্রশ্ন করছে ফ্যানটা ঘুরতেছে কিসের মাধ্যমে?
রাগ করে তো একেবারে ভাইবা বোর্ড থেকে উঠে এসে বাইরে যারা বসে আছে কইতেছে হয়ে গেছে কাজ হবে না, বসে দেখে লাভ নাই, চলে যান। চাকরি যাদের হয়ে গেছে এগুলো লোক দেখানো। আসছি কম্পিউটার ট্রেনিং দিতে, কম্পিউটার অপারেটরের পরীক্ষা দিতে, আমাদের স্যালাইন বানানো ধরতেছে। যারা সোয়া বাবা নাটকটা দেখছেন তারা বলতে পারবেন চমৎকার একটা দৃশ্য। মানে সেরকমই আপনি যাবেন, ভোট হয়ে গেছে তো না ভাই, অন্যজনের ভোট আপনার দেওয়া লাগবে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যে আপনার আগের দিন সন্ধ্যাবেলায় যদি ভোট শুরু হয়ে যায়, কারা ভোট শুরু করছে আগের দিন সন্ধ্যাবেলা, ওই রাত্রে কি ভোটার গিয়ে ভোট দিবে? প্রিজাইডিং অফিসাররা। এটাও মানা যাইতো যে কোনো এক বাংলাদেশের রাজনীতিতে একটা কি বলে বিশৃঙ্খল নোংরা পচা রাজনীতি আমরা বলি, যে কোনো এক রাজনৈতিক দলের বা কোনো এক প্রার্থীর ওইখানে ওই কেন্দ্রে একটু বেশি বল আছে, বাহুবল আছে, তারা ভোট কেন্দ্র দখল করে বা 2-4 জন ঢুকে সিল মারতেছে, তাইলে বোঝা যাইতো যে ভোট কেন্দ্র দখল হয়ে গেছে। স্বয়ং প্রিজাইডিং অফিসাররা তারাই ভোট বাক্স খুলে নিয়ে বসে আছে, সিল মারার প্রস্তুতি নিতেছে, আর রেজাল্ট শিট প্রস্তুত করতেছে স্বয়ং প্রিজাইডিং অফিসাররা। তাহলে আপনি কি বলবেন? তাহলে আপনি যদি ভোট দিতে যান, আপনার হয়তো বা বলবে যে আপনার ভোট হয়ে গেছে, নয়তো বা অন্যজনের ভোট দেওয়া লাগবে, কারণ আগের থেকেই তো বাক্স খোলা। বাক্স তো আর বন্ধ না, বাক্স তো খোলা আগের দিন থেকে। দেখেন টাকার ছড়াছড়ি, কত টাকা কোন দিকে কিভাবে গেল, একজন ধরা পড়ছে, 2 জন ধরা পড়ছে, আর একজনের গাড়ির মধ্যে ধরা পড়ছে। কিন্তু আরো যে কত ধরা আছে, আরো যে কত ভোট কেন্দ্র আছে, যে ভোট কেন্দ্রগুলো হয়তোবা তারা সিল মারছে, প্রকাশ্যে আসে নাই। মানে এই যে ভোট শুরু হওয়ার আগে যে নমুনাটা দেখাইলো, ভোট হওয়ার আগেই তো আন্তর্জাতিক সংস্থাগুলো, বিশ্ব যে কি বলে যারা মানে করেন, তদন্ত করেন বা পর্যবেক্ষণ করেন একটা রাষ্ট্রের গণতন্ত্র বজায়ের জন্য যারা কাজ করেন, তারা তো ব্যাপকভাবে এই সরকারকে সচেতনমূলক বার্তা প্রেরণ করছেন যে এটা ঐতিহাসিক নির্বাচন হতে পারে না, ইনক্লুসিভ নির্বাচন হতে পারে না, আপনাকে নির্বাচন করতে হবে সকল দলের অংশগ্রহণে, তাইলে পরে আপনি যেটা আশা করছেন সেটা সম্ভব। কিন্তু মেটিকুলাসলি বলে যে ইতিহাস ঘটবে, মানে ইতিহাসে এইভাবে প্রিজাইডিং অফিসারদের ভাড়া মানে নিজেদের লোক নিয়োগ দিয়ে এরকম একটা ঐতিহাসিক নির্বাচন করবে, ওইরা হয়তো বা নির্দিষ্ট একটা দলকে ক্ষমতা আনবে, তাদের এরকম এজেন্ডা থাকতে পারে। তবে আমি ভালো লাগছে আমার, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে দিবেন। মূলত আমি এই ভিডিওটা কোনো প্রস্তুতি নাই, আমি সারা রাত্রি ভোলা এই বিষয়গুলো দেখা আমি একটু ঠান্ডা মাথায় একটু অন্যভাবে ভিডিওটা করতাম, কিন্তু যখন দেখলাম যে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দরভাবে ভোট হইতেছে, মানে সকাল 7টা থেকে ভোট শুরু হওয়ার কথা, আগের দিন সন্ধ্যা 7টা থেকে ভোট শুরু হয়ে গেছে। এটা তুমি কপাল, অধ্যাপক ইউনূসের ইতিহাসের সেরা নির্বাচন আগের দিন সন্ধ্যা থেকে আমরা দেখতে পাইতেছি। এটা অবশ্যই আপনার ভাগ্যকে আপনি কি বলে যে একটু আপনার ভাগ্যকে আপনি কি বলবেন যে হ্যাঁ আপনার ভাগ্য ভালো, আপনি একটু গর্ববোধ করতে পারেন যে সিন্দাবাদের দৈত্যের মতো সুদখোর একটা